রহস্যময় পারিবারিক গল্প। পেটে একটু ব্যথা হচ্ছিল কয়েকদিন যাবৎ। ছেলে বলল ডাক্তারের কাছে যেতে। গাইনি ডাক্তারের চেম্বারে গেলাম। রিসিপশনে নাম দিতে গিয়ে সে বলল, আমার ওয়াইফের অ্যাপয়েন্টমেন্ট দরকার। আমি তাকালাম তার দিকে। রিসিপশনিস্ট জিজ্ঞেস করল, কি সমস্যা? ছেলে বলল, সম্ভবত প্রেগনেন্ট। চেক আপ করাতে চাই। কি? আমি হকচকিয়ে গেলাম। কি বলছিস? ফিসফিস করে জিজ্ঞেস করলাম। সে আমার কানের কাছে এসে বলল, মা, একটু অ্যাক্ট করো। পরে বুঝিয়ে বলব। ডাক্তারের রুমে গিয়ে ডাক্তার জিজ্ঞেস করল, আপনার সমস্যা কি? ছেলে বলল, ডাক্তার সাহেব, আমার ওয়াইফের পেটে ব্যথা হচ্ছে। আমরা ভাবছি সে প্রেগনেন্ট। চেক আপ হওয়ার পর বাড়ি ফেরার পথে আমি রেগে গিয়ে বললাম, এসব কি করলি? সে আমাকে একটা বেঞ্চে বসিয়ে দিয়ে বলল, মা, আমি চাই এটা সত্যি হোক। আমি চাই তুমি আমার স্ত্রী হও, আমার সন্তানের মা হও। আমি কান্নায় ভেঙে পড়লাম। ছেলে, তুই কি বলছিস? সে আমার চোখের জল মুছে বলল, আমি তোমাকে ভালোবাসি মা। আমি তোমাকে বিয়ে করব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সাইফুল ইসলাম, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর তানিয়া। রাহুল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া 14 বছর বয়সী, স্কুলে যায়। আজ থেকে 3 মাস আগের কথা। সেদিন বিকেলে রাহুল কলেজ থেকে ফিরে এসে খুব অদ্ভুত আচরণ করছিল। সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমাকে চেনে না। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে? কেমন অদ্ভুত লাগছে তোকে দেখতে? সে বলল, মা, আমার মনে হচ্ছে আমি তোমাকে চিনি না। আমি ভাবলাম হয়তো পড়াশোনার চাপে মানসিক সমস্যা হয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি রাহুল আমার বিছানার পাশে বসে আছে। আমি চমকে জিজ্ঞেস করলাম, এখানে কি করছিস? সে বলল, মা, আমার স্বপ্নে দেখলাম একটা মেয়ে। সেই মেয়েটাকে দেখতে হুবহু তোমার মতো। কিন্তু সে আমার মা নয়, সে আমার প্রেমিকা। আমি রেগে বললাম, এসব কি বাজে কথা বলছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি? সেদিন সন্ধ্যায় রাহুল আবার এসে বলল, মা, আমি ভুল করে বলেছিলাম। আসলে আমার মনে হচ্ছে তুমি আমার মা নও। তুমি আমার বান্ধবী। আমি তাকে চড় মারতে গেলাম, কিন্তু সে আমার হাত ধরে বলল, প্লিজ মা, আমার কথা শোনো। আমি তোমার কাছে একটা গোপন কথা বলবো। সে আমাকে নিয়ে বেলকনিতে গেল। বলল, মা, তুমি জানো না, আমরা আসলে রক্তের সম্পর্কের ভাইবোন নই। তুমি আমার মা নও। তুমি আমার দত্তক মা। আমি হতবাক হয়ে গেলাম। বললাম, এসব কি বলছিস? তুই আমার নিজের পেটের ছেলে। রাহুল বলল, না মা, আমি জানি সত্যি। আমি আমার জন্ম সার্টিফিকেট দেখেছি। সেখানে লেখা আছে আমার আসল মার নাম অন্য কিছু। আর তোমার নামও অন্য কিছু। আমি বললাম, কোথায় পেলি সেই সার্টিফিকেট? সে বলল, বাবার আলমারি থেকে। সেই রাতে সাইফুল বাড়ি এলে আমি তাকে সব বললাম। সাইফুল প্রথমে অস্বীকার করল, কিন্তু যখন আমি জোর দিয়ে জিজ্ঞেস করলা তখন সে স্বীকার করল। বলল, হ্যাঁ, রাহুল আমাদের দত্তক নেওয়া ছেলে। তুমি সন্তান নিতে পারছিলে না, তাই আমরা তাকে দত্তক নিয়েছিলাম। আমি রেগে গেলাম। বললাম, এত বড় কথা আমাকে বলনি কেন? সাইফুল বলল, তোমাকে বলার সাহস হয়নি। ভাবলাম তুমি কষ্ট পাবে। পরের দিন রাহুল আবার আমার কাছে এসে বলল, মা, এখন তো জানলে আমরা রক্তের সম্পর্কে নেই। তাহলে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করতে পারি কি? আমি চমকে গেলাম। বললাম, তুই কি বলছিস? আমি তোর মা। হোক না দত্তক, কিন্তু মা তো। রাহুল বলল, কিন্তু আইনত আমরা স্বামী স্ত্রী হতে পারি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি কান্না শুরু করে দিলাম। বললাম, এসব কি বাজে কথা বলছিস? আমি তোর মা, তুই আমার ছেলে। এর পরের দিন রাহুল আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। সেখানে গিয়ে সে যা বলল তাতে আমি লজ্জায় মরে যেতে চেয়েছিলাম। কিন্তু ডাক্তার চেক আপ করার পর যা বলল তাতে আমার মাথা ঘুরে গেল। ডাক্তার বলল, আপনি গর্ভবতী নন। তবে আপনার পেটের ব্যথার একটা অদ্ভুত কারণ আছে। আমি জিজ্ঞেস করলাম, কি কারণ? ডাক্তার বলল, আপনার পেটে একটা অদ্ভুত জিনিস আছে, যেটা দেখতে একটা ছোট বাক্সের মতো। আমি হতবাক হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কিভাবে সেটা আমার পেটে গেল? ডাক্তার বলল, এটা অপারেশন করে বের করতে হবে। পরের দিন অপারেশন হল।
ডাক্তার আমার পেট থেকে একটা ছোট ধাতব বাক্স বের করল। সেই বাক্সের উপরে লেখা ছিল, রহস্যের সমাধান এখানে গি। রাহুল সেই বাক্স খুল। ভিতরে ছিল একটা চিঠি আর একটা ছোট ডিভাইস। চিঠিতে লেখা ছিল, প্রিয় রিমা, যদি এই চিঠি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে যে তুমি একটা বৈজ্ঞানিক পরীক্ষার অংশ। আমি তোমার আসল স্বামী। সাইফুল আমার ভাই। আমি একজন বিজ্ঞানী। আমি মেমরি ট্রান্সফার নিয়ে গবেষণা করি। তোমার আসল নাম রিমা নয়। তোমার আসল নাম শামিয়া। তুমি আমার স্ত্রী। রাহুল আমাদের আসল ছেলে। কিন্তু একটা দুর্ঘটনায় তোমার মেমরি চলে গিয়েছিল। আমি তোমাকে নতুন পরিচয় দিয়েছি। এখন এই ডিভাইস চালু করলে তোমার আসল মেমরি ফিরে আসবে গে। রাহুল আমার দিকে তাকাল। বলল, মা এখন কি করবে? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি জানি না গিউ। হঠাৎ করে ডিভাইসটা নিজে নিজেই চালু হয়ে গেল। আমার মাথায় হাজারো ছবি ভেসে উঠল। আমি দেখতে পেলাম আমার আসল জীবনের কথা। আমি দেখতে পেলাম যে আমি সত্যিই শামিয়া। রাহুল আমার আসল ছেলে। কিন্তু সে আমাকে মা বলে ডাকত না। সে আমাকে বউ বলে ডাকত। কারণ আসল ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন। আমার স্বামী আহমেদ আলী একটা টাইম ট্রাভেল মেশিন বানিয়েছিল। সেই মেশিনে আমি আর রাহুল ভবিষ্যতে চলে গিয়েছিলাম। ভবিষ্যতে গিয়ে দেখি যে রাহুল আমার চেয়ে বয়সে বড় হয়ে গেছে। টাইম ট্রাভেলের কারণে আমার বয়স বাড়েনি, কিন্তু রাহুলের বয়স বেড়ে গেছে। ভবিষ্যতে রাহুল আমাকে বিয়ে করে। আমরা ভবিষ্যতে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করি। কিন্তু একদিন আবার অতীতে ফিরে আসার সময় মেশিনের সমস্যা হয়। আমার মেমরি চলে যায়। এখন যখন আমার মেমরি ফিরে এসেছে, আমি বুঝতে পারছি যে রাহুল আসলে আমার ভবিষ্যতের স্বামী। বর্তমানে সে আমার ছেলে, কিন্তু ভবিষ্যতে সে আমার স্বামী হবে। রাহুল আমার হাত ধরে বলল, শামিয়া, এখন তুমি সব মনে পড়েছে। আমরা ভবিষ্যতে ফিরে যাব। আমি বললাম, কিন্তু এখানে তানিয়া আছে। সে আমার মেয়ে। রাহুল বলল, তানিয়া আসলে আমাদের ভবিষ্যতের মেয়ে। টাইম ট্রাভেলের কারণে সে অতীতে চলে এসেছে গি। হঠাৎ তানিয়া আমাদের ঘরে এসে হাজির। সে বলল, মা, আমার সব মনে পড়েছে। আমরা কবে ভবিষ্যতে ফিরে যাব? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোরও মনে পড়েছে? তানিয়া বলল, হ্যাঁ মা, আমরা ভবিষ্যতের মানুষ। 2085 সালের গু। এবার সাইফুল ঘরে এসে হাজির হল। সে বলল, শামিয়া, আমি তোমার স্বামীর ভাই নই। আমি তোমার স্বামী আহমেদ আলী। আমিও ছদ্মবেশেছিলাম গু। আমি মাথা চুলকে বললাম, তাহলে আসল ব্যাপারটা কি? সাইফুল বলল, আসল ব্যাপার হচ্ছে আমরা সবাই ভবিষ্যৎ থেকে এসেছি। কিন্তু টাইম ট্রাভেলের কারণে আমাদের সবার বয়স আর পরিচয় গুলিয়ে গেছে। তুমি আমার স্ত্রী, রাহুল আমাদের ছেলে, তানিয়া আমাদের মেয়ে। কিন্তু ভবিষ্যতে রাহুলের বয়স তোমার চেয়ে বেশি হয়ে গেছে বলে সে তোমাকে বিয়ে করেছে গি। আমি বললাম, এসব কেমন গোলমেলে ব্যাপার? সাইফুল বলল, এটাই টাইম ট্রাভেলের সমস্যা। সময় এক জায়গায় থেমে থাকে না আগে। হঠাৎ আমাদের ঘরে একটা উজ্জ্বল আলো ফুটে উঠল। সেই আলোর মধ্য থেকে বের হয়ে এল একজন বৃদ্ধ লোক। সে বলল, আমি তোমাদের ভবিষ্যৎ থেকে এসেছি। 2120 সাল থেকে। তোমাদের টাইম ট্রাভেল এক্সপেরিমেন্ট সফল হয়েছে গি। বৃদ্ধ লোকটি আরও বলল, কিন্তু একটা সমস্যা হয়েছে। তোমাদের এই টাইম ট্রাভেলের কারণে পুরো মহাবিশ্বের সময়ের ধারা এলোমেলো হয়ে গেছে। এখন তোমাদের আবার ভবিষ্যতে ফিরে গিয়ে সেই সময়ের যন্ত্রটা বন্ধ করতে হবে গু। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কিভাবে? বৃদ্ধ লোকটি একটা ছোট্ট যন্ত্র আমাদের দিল। বলল, এটা চালু করলেই তোমরা ভবিষ্যতে চলে যাবে গু। রাহুল সেই যন্ত্র নিয়ে বলল, চলো মা, আমরা ভবিষ্যতে যাই। আমি বললাম, কিন্তু সেখানে গিয়ে আমরা কি করব? রাহুল বলল, সেখানে গিয়ে আমরা একসাথে থাকব। তুমি আমার স্ত্রী হবে, আমি তোমার স্বামী হব গু। হঠাৎ তানিয়া চিৎকার করে বলল, দাঁড়াও। আমার মনে পড়েছে আসল ব্যাপার। সবাই তানিয়ার দিকে তাকাল। তানিয়া বলল, আমরা কেউই ভবিষ্যতের মানুষ নই। আমরা সবাই একটা কম্পিউটার গেমের চরিত্র। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বলছিস? তানিয়া বলল, আমাদের এই পুরো জীবনটাই একটা ভার্চুয়াল রিয়েলিটি গেম। কেউ একজন আমাদের নিয়ে খেলছে গি। হঠাৎ চারিদিকে সব ঝাপসা হয়ে গেল। আমি দেখতে পেলাম যে আমরা সবাই একটা কম্পিউটার স্ক্রিনের ভেতরে আছি। স্ক্রিনের বাইরে একটা ছেলে বসে আছে। সে আমাদের দিকে তাকিয়ে হাসছে। ছেলেটি বলল, হা হা হা। তোমরা বুঝতে পারছো যে তোমরা আমার তৈরি করা একটা গেমের চরিত্র? আমি চিৎকার করে বললাম, এর মানে আমরা আসল নই? ছেলেটি বলল, না।
তোমরা সবাই কৃত্রিম বুদ্ধিমত্তা। আমি তোমাদের প্রোগ্রাম করেছি কি? রাহুল রেগে বলল। তাহলে আমাদের এই অনুভূতিগুলো কি? ছেলেটি বলল, সেগুলোও প্রোগ্রাম করা। হঠাৎ সাইফুল বলল, দাঁড়াও, আমার মনে হচ্ছে এটাও সত্যি নয়। সবাই সাইফুলের দিকে তাকাল। সাইফুল বলল, আমার মনে হচ্ছে আমরা আসলে একটা স্বপ্নের ভেতরে আছি। আমি জিজ্ঞেস করলাম, কার স্বপ্ন? সাইফুল বলল, তোমার স্বপ্ন রিমা। তুমি ঘুমিয়ে আছো। আমরা সবাই তোমার স্বপ্নের চরিত্র। হঠাৎ আমার মনে হলো যেন কেউ আমাকে ডাকছে। আমি চোখ খুলে দেখি আমি আমার নিজের বিছানায় শুয়ে আছি। পাশে রাহুল বসে আছে। সে বলছে, মা উঠো, তুমি কয়েক ঘন্টা ধরে ঘুমাচ্ছ গো। আমি বললাম, রাহুল, তুই তো আমাকে বিয়ে করতে চাইছিলি। রাহুল হেসে বলল, মা, তুমি স্বপ্ন দেখছিলে। আমি তোমার ছেলে, তুমি আমার মা। আমি কখনো এমন কথা বলিনি গি। আমি উঠে বসলাম। দেখলাম সাইফুল আর তানিয়া ঘরে এসে হাজির। সাইফুল বলল, কি হয়েছে? খুব অদ্ভুত স্বপ্ন দেখছিলে মনে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ, খুবই অদ্ভুত স্বপ্ন। তানিয়া জিজ্ঞেস করল, কি স্বপ্ন দেখলে মা? আমি বললাম, সেই স্বপ্নে তুই বলছিলি যে আমরা সবাই ভবিষ্যতের মানুষ। তানিয়া হেসে বলল, তাই নাকি? আমি তো 14 বছরের একটা স্কুলের মেয়ে। সবাই মিলে হাসাহাসি করতে লাগল। কিন্তু আমার মনের একটা কোণে সন্দেহ রয়ে গেল। সত্যিই কি এটা স্বপ্ন ছিল? নাকি এখনও আমি স্বপ্ন দেখছি? হঠাৎ আমার পেটে আবার ব্যথা শুরু হল। আমি রাহুলকে বললাম, রে, আমার পেটে ব্যথা করছে। রাহুল বলল, চলো মা, ডাক্তারের কাছে যাই। আমি বললাম, না রে, আর ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করছে না। কিন্তু রাহুল জোর করে আমাকে নিয়ে গেল। ডাক্তারের চেম্বারে পৌঁছে দেখি সেই একই ডাক্তার বসে আছে যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। ডাক্তার আমাদের দেখে হেসে বলল, আরে রিমা বেগম, আবার এসেছেন? আমি চমকে গেলাম। জিজ্ঞেস করলাম, আপনি আমাকে চেনেন? ডাক্তার বলল, অবশ্যই। আপনি তো আমার নিয়মিত রোগী। আপনার পেটে সেই অদ্ভুত বাক্সটা আছে না? আমার মাথা ঘুরে গেল। আমি রাহুলের দিকে তাকালাম। রাহুল বলল, মা, তুমি ঠিক আছো তো? আমি বললাম, আমার মনে হচ্ছে আমি এখনও স্বপ্ন দেখছি। ডাক্তার বলল, স্বপ্নটপ্ন কিছু নয়। আপনার পেটে সত্যিই একটা বাক্স আছে। আজকেই অপারেশন করে বের করতে হবে গি। আমি হতবাক হয়ে বললাম, কিন্তু এটা তো আমার স্বপ্নের মতো। ডাক্তার বলল, আপনি হয়তো ভবিষ্যৎ দেখতে পান। অনেকেই পারে কি? অপারেশনের পর ডাক্তার আমার পেট থেকে সেই একই ধাতব বাক্স বের করল যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। রাহুল সেই বাক্স খুল। ভেতরে আবারও সেই একই চিঠি আর ডিভাইস। কিন্তু এবার চিঠিতে ভিন্ন কিছু লেখা ছিল। প্রিয় রিমা, তুমি যদি এই চিঠি পড়ছ তাহলে বুঝবে যে তুমি একটা অসীম লুপের ভেতরে আছো। তুমি বারবার একই স্বপ্ন দেখবে আর বারবার জেগে উঠবে। কিন্তু প্রতিবার জেগে উঠে দেখবে যে স্বপ্নটাই আসল। এই লুপ থেকে বের হওয়ার একটাই উপায়। তোমাকে স্বীকার করতে হবে যে রাহুল সত্যিই তোমাকে ভালোবাসে। আর তুমিও তাকে ভালোবাসো। আমি চিঠিটা পড়ে কাঁদতে শুরু করলাম। রাহুল আমার কাঁধে হাত রেখে বলল, মা, কি লেখা আছে? আমি চিঠিটা রাহুলের হাতে দিলাম। রাহুল চিঠি পড়ার পর বলল, মা, আমি আসলেই তোমাকে ভালোবাসি। কিন্তু মায়ের মতো না, একজন নারী হিসেবে। আমি বললাম, কিন্তু এটা তো ভুল। রাহুল বলল, কেন ভুল? আমরা রক্তের সম্পর্কে নই। তুমি আমার দত্তক মা। আর তুমি এখনও অনেক সুন্দর। আমার বয়স 21, তোমার 40। এই বয়সের পার্থক্য কিছু নয় গে। আমি মাথা নেড়ে বললাম, না রে, এটা হতে পারে না। রাহুল বলল, কিন্তু চিঠিতে লেখা আছে এটাই একমাত্র উপায়। হঠাৎ ডিভাইসটা আবার চালু হয়ে গেল। এবার আমার মাথায় ভিন্ন কিছু ভেসে উঠল। আমি দেখলাম যে আমি আর রাহুল আসলে দুইজন অভিনেতা। আমরা একটা ছবির শুটিং করছি। সেই ছবিতে আমি রাহুলের মা সেজেছি, কিন্তু আসল জীবনে আমরা প্রেমিক প্রেমিকা। আমাদের এই রোল প্লে করতে করতে আমি ভুলে গিয়েছি যে আমি আসলে কে। এই ভীষণের পর আমার সব মনে পড়ে গেল। আমি আসলে রিমা খান নামের একজন অভিনেত্রী। রাহুল আমার প্রেমিক, তার আসল নাম আরিফ। আমরা খিমা ও ছেলের অদ্ভুত প্রেম নামের একটা সিনেমায় অভিনয় করছি। কিন্তু অভিনয় করতে করতে আমি সত্যিই ভুলে গেছি যে আমি অভিনয় করছি। আমি সত্যিই ভেবেছি যে আমি রাহুলের মা। রাহুল মানে আরিফ আমার দিকে তাকিয়ে বলল, রিমা, তোমার কি সব মনে পড়েছে? আমি বললাম, হ্যাঁ, আমার সব মনে পড়েছে। আমরা তো অভিনেতা। আরিফ বলল, হ্যাঁ, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি।
শুধু অভিনয়ে নয়, আসল জীবনেও আমি বললাম, আমিও তোমাকে ভালোবাসি গু। আমরা দুজনে কোলাকুলি করলাম। কিন্তু হঠাৎ আবার সব ঝাপসা হয়ে গেল। আমি দেখলাম আমি আবার সেই পুরনো ঘরে। আবার সেই পুরনো পরিচয়ে। এবার তানিয়া ঘরে এসে বলল, মা, তুমি আবার স্বপ্ন দেখছিলে? আমি বললাম, আমি জানি না আমি স্বপ্ন দেখছি নাকি জেগে আছি। সাইফুল এসে বলল, রিমা, তুমি গত 1 মাস ধরে এমনই করছ। কখনো বলো তুমি অভিনেত্রী, কখনো বলো তুমি ভবিষ্যতের মানুষ, কখনো বলো তুমি কম্পিউটার গেমের চরিত্র। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আসল সত্যি কি? সাইফুল বলল, আসল সত্যি হচ্ছে তুমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছ। তুমি বাস্তবতা আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারছ না। রাহুল এসে বলল, মা, আমি আসলেই তোমার ছেলে। আমি কখনো তোমাকে বিয়ে করার কথা বলিনি। এগুলো সব তোমার কল্পনা। আমি বললাম, কিন্তু ডাক্তারের চেম্বারে রাহুল বলল, আমরা কখনো ডাক্তারের চেম্বারে যাইনি। তুমি শুধু কল্পনা করেছ। আমি আয়নার দিকে তাকালাম। দেখলাম আমার চুল এলোমেলো, চোখে কালি, শরীরে ময়লা কাপড়। আমাকে দেখে মনে হচ্ছে আমি অনেক দিন ধরে নিজের যত্ন নিইনি। সাইফুল বলল, রিমা, তুমি একজন মনোচিকিৎসকের কাছে যাবে। আমি বললাম, আমার মনোচিকিৎসকের দরকার নেই। আমি ঠিক আছি। কিন্তু হঠাৎ আমার মনে পড়ল যে আমার পেটে আবার ব্যথা করছে। আমি সাইফুলকে বললাম, আমার পেটে ব্যথা করছে। সাইফুল বলল, তোমার পেটে কোনো সমস্যা নেই। এটাও তোমার কল্পনা। আমি জোর দিয়ে বললাম, না, সত্যিই ব্যথা করছে। রাহুল বলল, ঠিক আছে মা, চলো ডাক্তারের কাছে যাই। এবার আমরা সত্যিই ডাক্তারের কাছে গেলাম। কিন্তু সেই ডাক্তার ভিন্ন একজন। তিনি আমাকে পরীক্ষা করে বলল, আপনার পেটে কোনো সমস্যা নেই, তবে আপনার মানসিক চিকিৎসা দরকার। ডাক্তার একটা ইনজেকশন দিল। ইনজেকশনের পর আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আমি একটা হাসপাতালের বিছানায় শুয়ে আছি। পাশে একজন নার্স দাঁড়িয়ে আছে। নার্স বলল, আপনি জেগে উঠেছেন? কেমন লাগছে? আমি বললাম, আমি কোথায়? নার্স বলল, আপনি মানসিক হাসপাতালে আছেন। আপনার পরিবার আপনাকে এখানে ভর্তি করেছে। আমি চমকে গেলাম। জিজ্ঞেস করলাম, কতদিন ধরে আমি এখানে আছি? নার্স বলল, 3 মাস। আমি বললাম, কিন্তু আমার তো মনে আছে আমি গতকাল এখানে এসেছি। নার্স বলল, আপনার স্মৃতিশক্তির সমস্যা হয়েছে। আপনি অনেক কিছুই ভুলে যান। সেই সময় সাইফুল, রাহুল আর তানিয়া দেখতে এল। সাইফুল বলল, রিমা, তুমি কেমন আছো? আমি বললাম, আমি ঠিক আছি। কিন্তু তোমরা আমাকে এখানে কেন এনেছ? রাহুল বলল, মা, তুমি বাড়িতে অদ্ভুত আচরণ করছিলে। তুমি বারবার বলছিলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি কখনো এমন কিছু বলিনি। আমি বললাম, কিন্তু আমার তো মনে আছে তুই বলেছিলি। তানিয়া বলল, মা, সেগুলো তোমার কল্পনা ছিল। ডাক্তার ঘরে এসে বলল, রিমা বেগম, আপনার স্কিজোফ্রেনিয়া হয়েছে। এই রোগের কারণে আপনি বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারছেন না। আমি জিজ্ঞেস করলাম, এই রোগ ভালো হবে? ডাক্তার বলল, ওষুধ খেলে নিয়ন্ত্রণে থাকবে। এরপর আমি নিয়মিত ওষুধ খেতে শুরু করলাম। ধীরে ধীরে আমার মাথা পরিষ্কার হতে লাগল। আমি বুঝতে পারলাম যে আমি যা যা দেখেছিলাম সেগুলো সব আমার কল্পনা ছিল। রাহুল সত্যিই আমার ছেলে। সে কখনো আমাকে বিয়ে করার কথা বলেনি। আমি যে ভেবেছিলাম আমরা ভবিষ্যতের মানুষ, বা অভিনেতা, বা কম্পিউটার গেমের চরিত্র, এসব কিছুই আমার অসুস্থ মনের কল্পনা ছিল। 6 মাস পর আমি হাসপাতাল থেকে ছাড়া পেলাম। বাড়ি ফিরে এসে আমি স্বাভাবিক জীবনযাত্রা শুরু করলাম। কিন্তু মাঝে মাঝে আমার মনে পড়ে যে যদি আমার সেই কল্পনাগুলো সত্যি হতো, যদি সত্যিই রাহুল আমাকে ভালোবাসত, যদি আমরা সত্যিই ভবিষ্যতের মানুষ হতাম, যদি এইসব কিছুই একটা স্বপ্ন হতো। কিন্তু এখন আমি জানি যে এগুলো সব আমার অসুস্থ মনের খেয়াল। আমি এখন সুস্থ। আমার পরিবার আমার পাশে আছে। আমি খুশি। তবু মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে আমি সেই সব অদ্ভুত স্বপ্ন দেখি। দেখি যে রাহুল আমাকে বলছে সে আমাকে ভালোবাসে। দেখি যে আমরা ভবিষ্যতে চলে যাচ্ছি। কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি বুঝতে পারি যে সেগুলো শুধু স্বপ্ন। আমার আসল জীবন হচ্ছে এইখানে, এই বর্তমানে, আমার পরিবারের সাথে। আর এভাবেই আমার অদ্ভুত রহস্যময় গল্পের সমাপ্তি হল। একটা অসুস্থ মনের কল্পনা থেকে শুরু হয়ে সেই কল্পনার চিকিৎসার মধ্য দিয়ে শেষ হল। কিন্তু কে জানে, হয়তো এই যে আমি এখন মনে করছি সব কিছু আমার কল্পনা ছিল, সেটাও একটা কল্পনা।
হয়তো আমি এখনও সেই অসীম লুপের মধ্যে আছি। হয়তো আমি এখনও স্বপ্ন দেখছি। কিন্তু যাই হোক, আমি এখন শান্তিতে আছি। আমার পরিবার আমাকে ভালোবাসে। আর এটাই যথেষ্ট। গল্পের শেষ। এই ছিল আমার অদ্ভুত রহস্যময় অ্যাডভেঞ্চার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরও গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরাগু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো।
গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি? আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। স্বামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা।
তানিয়া যখন ভেঙে পড়ত, আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাবগু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2 ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে।
একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনো অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ।
আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন অষ্টম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। ৩০০ জন ছাত্রী, ১০ জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে। ৪৯ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ ৫। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি ৫ বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। ২০ অধ্যায়, পরিবারের বন্ধন। ৫ বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। ২১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এল। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এল। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। ২২ অধ্যায়, ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল।
তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম, আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এল। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এল। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয় গু। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এল। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এল। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। ২৬ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন ১০ বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। ২৭ অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে।
রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায়, শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে? রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল। তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা,
যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।